মুঠোতে জল, চোখে একফালি গ্রাম নিয়ে পথ চলা। 6 ঋতুতে জল রং বদলায়, বদলে যায় মন, পাল্টে যায় ধ্বনি। জলের অরূপ বাণী শুনতে কান পেতেই রাখি। জলের কত কথা, কতটাই বা তর্জমা করতে পেরেছি, কিংবা জলে ভাসা মানুষ, জলের ভরসায় বেঁচে থাকা মানুষ, তাদের কি বলতে পেরেছি, বলার সাহস জোগাতে পেরেছি আমি চিনি তোমাদের। রূপসা এখন ভরা কোটাল। আমাদের এবারের গন্তব্য পাথারিয়া। নদীর সঙ্গে জনপদের যে সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র ধরেই কিন্তু জনপদ থেকে জনপদে পৌঁছে যায় ভাষা, পৌঁছে যায় সংস্কৃতি। আমরা এবার জলকে নিয়ে যাব পাহাড়ে। জলের সঙ্গে পাহাড়ের সম্পর্ক জন্মের সুতায় বাঁধা। নদী রূপসার বাহুলগ্ন বালিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা গ্রামের মানুষের যাপনে কখনো কি নতজানু হয়েছে নগর? অথচ সভ্যতার প্রথম পাঠ তো নদীর কাছেই শেখা। এই যে বুড়িঘাটার এই যে ব্রিজ, হ্যাঁ, এখান থেকে একটা নদী আছে। হ্যাঁ, এই নদীর ব্রিজ হওয়ার পরে এখান থেকে শুকোইয়ে ওদিকে ওই পারে। হ্যাঁ, বুঝে গেছে। নুনা ভরট পরে বুঝে গেছে। বুঝে যাওয়ার পর আপনারা এদিকে আসলেন। কতজন আসলেন এইখানে? বহু লোক আছে, নিচের দিকে আছে, তারপরে সাগরে যায়, জঙ্গলে যায়। আপনাদের জীবন নৌকার মধ্যেই, আর পরিবার থেকে ডুমুরিয়ায়। হয় এই যে জ্বর বর্ষা যাবে স্যার, এই মাথা পর্যন্ত নৌকো পর্যন্ত চলে যাবে। আমাদের কষ্ট দিলেই শিগেল কুর কামবে। ওই দুকুনি ওই দুকুনি ওর মধ্যে কত বেলা আপনি কুলবেন। বৈশাখের গ্রাম, পাতা ফুল ফলে নতুনের সঙ্গে বৈশাখী ধুলো। সফর শুরু রূপসায়। শৈলমারি, কাজীবাছা, শিবসা, পশুরের তীর ধরে যাদের যাপন, তাদের পেশায় এখনও তেমন একটা বৈচিত্র্য আসেনি। মাছের উপর হিস্সা বাড়লেও জাল ছাড়তে পারেননি এই জনপদের জেলেরা। ভালো আছেন? আপনাদের গ্রামের নাম কি? তেঁতুলতলা। আর এই কি নদী আপনার গ্রামের পাশের নদী? কাজীবাছা। আচ্ছা, আপনার কোন নদীতে নামেন? এই যে বড় নদী কাজীবাছা। আচ্ছা, সেখানে মানে আপনাদের পরিবারের সবাই মাছ ধরতে যান না? তাহলে আমি একা যাই। আচ্ছা, নিজের নৌকা আছে না? আর পরিবারের অন্য সদস্যরা শুধু কৃষিকাজই করেন? না, আমি একার পরই ফিরাইনি। বাড়ি গেল ছেলে পড়াশুনো করে, মেয়েটারে বিয়ে দিছে, ও পড়াশুনো করে, বাবা মারা গেছে গতবার, আমি একাই। আপনার বাবা কি করতেন? বাবা কৃষিকাজ। ফসল, মাছ ধরে এটা কি আবার নিজের টাকাই হয় নাকি আবার এই যে সমিতি থেকে ঋণ নিতে হয়? মাঝে মাঝে নেওয়া লাগে। না লাগে কেন? ধরেন এই যে হঠাৎ করে বন্যা হয়ে গেলে টাকা থাকবে তো, আমাদের তো এমন কোনো টাকা না আছে ব্যাংক ব্যালেন্স আছে এদিকে সেদিক না, তখন তো এটা কিছু করা লাগে। ঠিক আছে, খেলিতেছি কত খেলা। ঘরের উনুনে ভাত বাড়ন্ত, তবু কোনো অভিযোগ নেই। এমন মানুষের সঙ্গে দেখা হয়ে যায় মেঠো পথে প্রায়ই। বসে আছি পার ঘাটায়। দাদা কেমন আছেন? কাকা কি করেন? এটা এটা এক নম্বরে ধরা আছে।
কাঁকড়া ধরা। কাঁকড়া ধরার খাঁচা। তো কাঁকড়া ধরেন? পোনা ধরেন না? হ্যাঁ, এটা নুসবো না। আজকে ধরেছেন? আজকে ধরে আইছি, ধরেন এই ধরে একটু আগে এসে মেদিনী খাল। পোনা কই? পোনা নিয়ে চলে গেছে, ব্যাপারী নিয়ে। ব্যাপারী নিয়ে চলে গেছে। আজকে কতগুলো ধরলেন? আজকে 150-র মতন। কত করে? 2 টাকা। 2 টাকা। 2 টাকা পিস। তা সারা বছরই তো রেনু পান না? না, সারা বছর না। তাহলে কবে কবে পান? বৈশাখেতে, আষাঢ় মাস, এই কয় মাস। এই 3 মাস, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় 3 মাস। তা আপনার সংসার চলে কি রেনু আর এই কি দিয়ে ধরেন চলে? ওই করি, তারপর জমি জাতি কিষেন বাধা দিয়ে। আচ্ছা, এখন এই যে বাধা কত করে রোজ? রোজ আমার আছে 700, 800, 1000। 800,000। এখন তো ধান কাটা চলছে, আপনি এখন একটু দাম বেশি। আপনি জান নাই? না, আমি এই গরমে পারতেছি না, বোধহয় এই জন্য যাচ্ছেন না। দিতে পারবো না। আচ্ছা কাকা। এ দুনিয়া রঙের বেলা, খেলিতেছি কত খেলা, ববলীলা সাঙ্গ হয়ে যায়। গ্রামে দুধের দর বাড়ে কমে নিত্য, একদম সোনারূপা বা ভিনদেশি মুদ্রার মতো। তাই সুযোগ যখন এলো তখন দর জেনে রাখলাম। কিনে আনলেন? আপনার গাভী কয়টা গাভী আপনার? 2টো। সবসময় 2টো গাভী নাকি? 2টো থাকে, বেশি রাখি না। কেন? পালতে পারি না, লোকজন কম তাই। লোকজন কম কেন? আমার 2টো মেয়ে, ছেলে টেলে না, তার জন্যে। ও, আপনি আর আপনার 2 মেয়ে আর স্বামী? স্বামী। ও, আপনারা 2জন দেখে আর পাড়ার লোক নাই দেখে মাত্র 2টা গাভী পালেন। এতে আপনাদের সংসার হয়ে যায়? এই আছে 2টো গরু আছে, 2টো ছাগল আছে, ছাগল বলি অনেকগুলো ছাগল আছে আমার। আর নদীতে যায় না আপনার স্বামী? না না, উনি অনেক নদীতে পারে না। আগে যেত? আগে কম বেশি যেত। যেত? কোন নদী যেত? এই যে আমাদের রূপসায়? এই নদী আমাদের বাড়ির কাছে। আচ্ছা আচ্ছা, এই মানে মাছ ধরতো? মাছ ধরতে, আর মাছ ধরা ছেড়ে দিছে? হ্যাঁ, ইলিশ মাছ ধরতে এখন আর ধরে না। স্বাদ কেমন আপনাদের নদীর ইলিশের? অনেক স্বাদ। অনেক স্বাদ? অনেক স্বাদ। রূপসার ইলিশের স্বাদ আছে? হ্যাঁ, আছে। পদ্মার ইলিশের চেয়ে বেশি নাকি? আমি সেইটাই তো বলতে পারলাম না, আমরা ও, আপনি তো পদ্মা ইলিশ খান নাই, না না, কিন্তু রূপসার ইলিশের স্বাদ আছে না? আমাদের বাড়ির কাছে তো আমরা তাই খাই, অনেক দূরে, তার স্বাদে বুঝে লাভ কি? বাড়ির কাছে যেটা সেইটাই স্বাদ বেশি। সেইটাই স্বাদ বেশি। চায়ের দোকান ঘরের ভিটের পাশেই চলে এসেছে। হাটবাজারের চায়ের আড্ডা জমে উঠোন ঘেঁষে। এমন এক আড্ডায় ঢুকে এই মৌসুমের লাভ লোকসান হিসেব জানা হলো। মাছের কি অবস্থা নদীতে? নদীতে মাছ না। হ্যাঁ, নদীতে মাছ কম। মাছ কম। তাই? কবে থেকে কমলো? কতদিন যাবত? এই বছর বড়াই মাছ একই অবস্থা। কি মনে হয় কেন কমে যাচ্ছে কেন? মাছের উৎপাদন নাই, অথচ মারা বেশি পড়তেছে। মুখ বেড়ে গেছে, হ্যাঁ, এই জন্য জেলের সংখ্যা বেশি। এতে আমি সকালবেলা খেপলা জাল নিয়ে গেছি, 6টা খাওয়ান দিছি গাঙে। 2টো চিংড়ি মাছ উঠেছে ছোট ছোট, জাল গাছ ধুয়ে নিয়ে বাড়ি আমি। গ্রামের মানুষ কি খান? আমরা মাছ ছাড়া খাই। মাছই খান? এই ধরে যতটুকু পান ততটুকু মাছ আর সবজি, কিন্তু পাওয়ার কষ্ট। হ্যাঁ, পাওয়ার কষ্ট। তেঁতুলতলা পেরোতে গিয়ে হঠাৎ চোখ পড়ে এক ভিতর বাড়ির দিকে। উঠোন ফুলে ফুলে ভরা। পথ থেকে একটি ফুলকে অপরিচিত মনে হলো। পরিচিত হবার ইচ্ছে নিয়ে নামি। ফুলের রহস্যের উন্মোচন যেমন বিস্মিত করেছে, তেমনি অন্য এক গল্প শুনে বৈশাখী মেঘও যেন এসে ছায়া ফেললো এ বাড়ির উঠোনে। এই তেঁতুলতলা গ্রামটা তো ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, তাই না? নদী দূরে সরে গিয়েছে, তো আগের মতো গাছপালা নাই। এর মতো কি দিন হবে? কোনোদিন দিন যেটা যাবে সেটাই ভালো যাচ্ছে, সামনের দিন আরো খারাপ হবে। মানে আগের দিনগুলি ভালো ছিল, সামনের দিন খারাপ আসবে কেন? আছে আছে কিছু। কি কি না? আগে আমরা একটা ফসল করতাম, একটা ফসল করে তাই গোলা ভরে ধান থুয়ে সারা বছরে খাতাম আর আনন্দ করে বেড়াতাম। আর এখন 2বারে ফসল করে তাই তাহলে চলে না কেন? যে 2বার ফলন করেন তারপর চলে না কেন? আগে ছিল অল্প জনসংখ্যা, না এখন বেশি, না এখন জমি জমা নেই। আগে জমি করতাম 10 বিঘা, এখন 2 বিঘা পাই। সব জায়গায় প্লটিং হয়ে জমি জমা নেই। কি হয়েছে? সব প্লটিং হয়ে গেছে, সব কেনা বেচা হয়ে গেছে। কেনা বেচা হয়ে গেছে।
আপনার বাড়িতে তো ফুলে ফুলে ভরা, ফসলের মতোই এত ফুল। এগুলো কি আপনার মেয়েরা করেছে? আচ্ছা, হ্যাঁ, এগুলি তারা তৈরি করেছে। এগুলি কি বিক্রি করে? না না না, এমনি বাড়ি সৌন্দর্য। আচ্ছা, বাড়ির সৌন্দর্যের জন্য। এই যে খুব সুন্দর হয়েছে ফুল, মানে দূর থেকে বোঝাই যায় না যে আসল না এই কাপড়ের বা প্লাস্টিকের ফুল। তা এগুলো কিভাবে আসলো মাথায় যে ফুল তৈরি করবো? ওই যে মাঝে আমি একদিন মেলা ঘুরতে গেছিলাম, আমরা দেখি কি মেলা বিভিন্ন রকমের ফুল, ওই যে মালা টালা কি করে না, তারপর দেখছি কিছু হয়তো বাসায় নিয়ে যে আমি যদি গুনো সেট করে যদি গাছের সত্যি ফুল বানাই তো বোঝা যাবে না, সেভাবে তো একদিন চিন্তা ভাবনা করে এসে গাছের সে নিজে নিজে সেট করি। আচ্ছা আচ্ছা। আর এমনিতে এই যে বাসায় অনেক ফুল গাছ, এগুলিকে আপনারাই আমার লাগে আপনার কাছে আপনারা করেছেন? কি করেন আপনি? আমি এবারে ইন্টার পরীক্ষা দেবো, আর খেলাধুলা করতাম, বাট এই 5ই আগস্টের পর খেলাধুলা বাদ দিয়েছি। কেন, কি খেলতেন আপনি? আমি স্পোর্টস ফুটবল হ্যাঁ? ফুটবল প্লেয়ার ছিলাম। ও, আপনি ফুটবল প্লেয়ার ছিলেন? বাহ। বিভিন্ন বাইরে ঢাকা বিকেএসপিতে ছিলাম 3 বছরের বেশি। কত মেয়ে খেলতো এখানে আমার বাসায় ম্যাচ ছিল 40-45 জনের মতো মেয়ে, মানে এই বাসায় থাকতো? বাংলাদেশের মেয়েরা সব জেলার বিভিন্ন জেলা থেকে মেয়েরা এসে আমার এখানে ম্যাচ ছিল। এখন 2-1 গ্রাম থেকে 2-3 জন আসে, আর বাইরে থেকে এখন নেই। আগে যদি 40 জন প্র্যাকটিস করতো, এখন মোটে 5 থেকে 6 জন মেয়ে খেলাধুলা করে, সব বাদ দিচ্ছে। তার এই মেয়েগুলি বাসায় চলে গেছে আর পড়ালেখা করে নাকি? সেটা সবাই পড়াশোনা করে, পড়াশোনা করছে কিন্তু খেলার মধ্যে আর নাই। ফুলের ঘ্রাণ ছাপিয়ে আমাকে একমাত্র উচ্ছে ভাজাই মাতোয়ারা করতে পারে। গ্রামের একের পর এক উঠোন পেরিয়ে যেতে উচ্ছের ঘ্রাণ এসে নিয়ে গেল হেসেলের কাছে। কি রান্না করছেন চাচি? উচ্ছে ভাজি। আপনি কি করেন এমনিতে? স্বামী কি করে? এদিকের লোকজন তো মাছ ধরে না বেশি, মাছের? হ্যাঁ, আপনাদের বাড়ির কেউ মাছ ধরে না? চিংড়ি মাছ ধরেন? ও, ওইকে নিজেরা খান না বিক্রি করে দেন? নিজেদের খাওয়ার জন্য ধরেন। এই যে উস্তাবাজি দিয়ে আবার এই যে চিংড়ি দিয়েছেন, ও, এটা কি আপনাদের পরিবারের সবার খুব প্রিয়? আমারও তো খেতে ইচ্ছে করছে, কারণ উস্তাবাজি আমারও খুব প্রিয়। নিজেদের ধরা চিংড়ি না কিনে আনলেন? কিনে আনছেন। আজকে ধরেন নাই? আপনার খাবার দেখে তো খেতে ইচ্ছে করলো। জলের তারার মতো মানুষেরও তারা। স্রোতে ভাসা মানুষ দেখি কচুরির মতোই নিজেকে সঁপে দিয়েছে জীবন স্রোতে। সৈকতে পানসি ফেরাতে পারে আর কয়জন? 4 দশক একটা বিরাট ব্যাপার, অনেক লম্বা সময়, এবং এই 4 দশক ধরে আইডিএলসির যাত্রা সুন্দরভাবে চলছে। ভবিষ্যতে যেন আরও উজ্জ্বল হয় সেই কামনা আমার রইল। আমাদের গন্তব্য দিঘুলিয়ার সেনহাটি গ্রাম। খরস্রোতা ভৈরব নদীর তীরবর্তী সেনহাটিতে সত্যিই একসময় সোনা ফলত। সেই যে যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, যিনি লিখে গেছেন সেই কৃষ্ণচন্দ্র মজুমদারের জন্মগ্রাম সেনহাটি। ঐতিহাসিক নাটক সিরাজউদ্দৌলার রচয়িতা শচীন্দ্রনাথ সেনগুপ্ত পদ্মশ্রী পদকে ভূষিত যুথিকা রায়ের গ্রাম সেনহাটি। যুথিকাকে গান শেখাতে সেনহাটিতে পা পড়েছিল কাজী নজরুল ইসলামের। এই যে এত ঐতিহ্য, এত গুণী মানুষ, তাদের স্মৃতি আপনারা সংরক্ষণে রাখতে পারলেন না কেন? তাহলে তো পরবর্তী প্রজন্ম এইগুলো দেখে অনুপ্রাণিত হতো। এইটার মূল বিষয়টা হচ্ছে কি, এইখানে যখনই আমরা স্মৃতি সংরক্ষণ করতে যাই, কোনো জেলা প্রশাসকের সহায়তা নিয়ে যে সামাজিকভাবে যে সংরক্ষণ করব বা এই করবো, কিন্তু শত্রু হয়ে যাইতে হয়েছে যে যারা ভূমিদস্যু তাদের কাছে এরকম
মারাত্মক শত্রু, মানে সেই তাদের সঙ্গে মোকাবেলা করা সাধারণ যারা প্রতিবাদী তাদের পক্ষে সম্ভব না। মানে এই যে ভূমিদস্যু বা দস্যুবৃত্তির কারণে এই সংরক্ষণ আস্তে আস্তে করা যায় না। বিলীন হয়ে গেছে এবং এই জমিগুলো তাদের সব স্মৃতির বেহাতে। সংরক্ষণের যে দালানগুলো আছে, যে মন্দিরগুলো কিছুটা ওইভাবে রাখা যাচ্ছে না। না, মন্দির হয়তো কিছুটা আছে, কিন্তু বসত বাড়ি সব বসত বাড়িগুলোই নাই। সব। আর তারপরে আমাদের স্মৃতি সংরক্ষণে আমি যেটা দেখলাম যে একটা ইনস্টিটিউট আছে, সেটাও তো রক্ষণাবেক্ষণ হচ্ছে না। ওইগুলো আমাদের কালেকশনে ছিল, যে যেভাবে পারছে, কারণ ওই রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন সময় ওইভাবে হয়ে গেছে। তাই গেল আপনার দায়িত্ব থাকলেও আপনি সেগুলো সরাই দিলেন, কিছু করার নেই। দিঘুলিয়া ছেড়ে আমরা ফুলতলা উপজেলার পথে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় দক্ষিণডিহি। পথের দুই দিকের ফসলের মাঠে সোনারং আমন। আমরা তো লাইনে থাকি। কৃষি শ্রমিকদের জন্য তখন ভাত দুপুর। কি অবস্থা, কেমন আছেন আপনারা? খাওয়া দাওয়া চলছে? কজনের দল? 6 জনের। বাড়ি কই? ও ডুমুরিয়া থেকে কাটতে আসছেন? আর কোথায় কোথায় কাটলেন এবার? এই নিয়ে আইছি, আর ওই দিকে এবার এই যে আমন কেমন আছে? এবার সেরকম ভালো হয়নি আমাদের এই বিলে, সেরকম বিষয়টা ভালো হয়। ইন্ডিয়াতে যে ফারাক্কার বাঁধ সাইডে দিয়ে পানি যে সাইডে দিয়েছে, আমাকে পানি কমে যায়। ওইদিকে মানে জমিতে পানি ছিল, ও এই কারণে কাটতে দেরি। হ্যাঁ, পানির কারণে দেরি হয়েছে, ধানের ফলনও ভালো হয় নাই। তারপরে আপনার ডিজেল খরচ হয়েছে, কস্টিং খরচ বাইরে গেছে, কৃষক এবারে শেষ, মালিকও শেষ, কৃষকরাও শেষ। এটা কি জাতের ধান? এটা আছে মোটা হীরা ধান, হীরা। দক্ষিণডিহিতে রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি ঘুরে দেখতে দেখতে মনে এলো, এই গ্রাম তো শুধু তার স্ত্রী মৃণালিনী দেবীর নয়, কবির মা সারদা সুন্দরী দেবীও জন্মেছিলেন এই গ্রামে। রবীন্দ্রনাথের সঙ্গে দক্ষিণডিহির যোগসূত্র হয় মামাবাড়ির সুবাদে। এই গ্রামের পিয়ালি পরিবারের সঙ্গে জোড়াসাঁকোর বন্ধনের গল্প শুনব রবীন্দ্রনাথের পূর্বপুরুষের গ্রাম পিঠাভোগে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃপুরুষের আবাসভূমি খুলনা জেলার রূপসা উপজেলার অন্তর্গত ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামে। রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধরের মধ্যে দীননাথ কুশারীর অষ্টম পুরুষ তারানাথ কুশারী ভৈরব তীরবর্তী পিঠাভোগ গ্রামে বসতি স্থাপন করেন। তারানাথ কুশারীর দুই পুত্র রামগোপাল ও রামনাথ। রামগোপালের পুত্র জগন্নাথ কুশারী ছিলেন ঠাকুর বংশের আদিপুরুষ, যিনি খুলনা জেলার ফুলতলার দক্ষিণডিহি নিবাসী সুখদেব রায়চৌধুরীর এক কন্যাকে বিয়ে করে পিরালি ব্রাহ্মণ সম্প্রদায়ভুক্ত হয়ে বৈবাহিক দোষে দুষ্ট হয়ে জাতিচ্যুত হন। পরে তিনি দক্ষিণডিহির শ্বশুরালয়ে স্থায়ী বসতি স্থাপনে বাধ্য হন। ঠাকুর পরিবারের যারা পূর্বপুরুষ তারা তো ওদিকে চলে গেল, পরবর্তী যে উত্তরসূরি যারা, তারা কি আসে মানে কখনো? উত্তরসূরিরা এখানে আসছেন, সেটা পাকিস্তানের প্রথম দিকে তারা আসছেন বা ঘুরিয়ে গেছেন, কিন্তু সেইভাবে তো আর তখনই হয়নি। আর ব্রিটিশ আমলে এই বাড়ির জৌলুসও ছিল বিশাল ব্যাপার, বিশাল প্রতিপত্তি। এই কুশারীদের সঙ্গে এখন আর ঠাকুরদের কোনো যোগাযোগ নাই? না, এই মুহূর্তে কারোর সাথে যোগাযোগ নাই। ওই শান্তিনিকেতনের থেকে যারা আসেন আরেকটা হচ্ছে যে, আর ওই পরিবারের রবীন্দ্রনাথের পরিবারের কেউ নেই আপাতত। একজন ওই রবীন্দ্রনাথের নাতনির ছেলের ছেলে নাকি আছেন, তিনি ঠাকুর উপাধি ব্যবহার করেন, কিন্তু সেভাবে যোগাযোগ আর হয়।
দিনের শুরু দইচিরা আর ঘোলে, ১.৫ শতকের স্বাদ অটুট, এমন বাজি স্থানীয়দের। একদম। তবে খুলনাবাসী খুব জোর গলায় শহরের ঐতিহ্য ধরে রাখা বা অটুট রাখা নিয়ে হয়তো বাজি ধরতে পারবেন না, যেমন খালেশপুরের পাটকল এলাকার কথাই বলা যায়। রাষ্ট্রায়ত্ত ৮টি পাটকলই গত ৫ বছর ধরে বন্ধ রয়েছে। ২০২০ সালে বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা খালিশপুর ছেড়েছেন অনেক আগেই। বেকার হয়ে পড়া শ্রমিকরা ভিন্ন পেশায় চলে গেছেন। পাটের কল ও শ্রমিকদের যৌথতায় শিল্প কলরবে মুখর থাকার কথা ছিল খালিশপুরের, সেখানে এলাকাটি নিমজ্জিত হচ্ছে প্রাকৃতিক নিঃশব্দতায়, অপচয় হচ্ছে রাষ্ট্রীয় সম্পদের। মন ভালো করার উপায় খুঁজছে না, শহর ঘুরে কোথায় পাই মন নন্দন। খুলনায় আসার আগেই জেনেছিলাম এখানকার জেলা প্রশাসকের বসত এখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতির ছায়ায়। সালে বঙ্কিম খুলনার মহকুমা প্রশাসক হয়ে আসেন। ভৈরব নদপাড়ের এই বাড়িটিতে ছিলেন 1864 সালের মার্চ মাস পর্যন্ত। খুলনার এই বাসভবনে বসে লিখেছিলেন রামমোহন ওয়াইফস নামের গল্প। বঙ্কিম যখন এই বাড়িতে বাস করতেন তখনকার বকুল গাছটি ভেঙে পড়েছে 1 দশক আগে। ওই গাছের নিচে বসে তিনি কপাল কুণ্ডলা উপন্যাসের কয়েকটি অধ্যায় লিখেছিলেন। ছায়ারা কি স্মৃতি হয়ে ফিরে আসে? বঙ্কিমের স্পর্শ পাওয়া বকুল ভেঙে পড়েছে, তারপর যে নতুন যে বকুল গাছটি দাঁড়িয়েছে, ফুল এসেছে, তাতে ছায়াও আছে। কিন্তু বঙ্কিম যে ছায়া পেয়েছেন, এখন যে বকুল গাছ তার ছায়া কি একই? কেন যেন মনে হচ্ছে যে নতুন এবং পুরাতনের যে ছায়া তাদের এক প্রকার স্পর্শ সুখ, স্পর্শ সৌরভ আমরা পাচ্ছি। বঙ্কিমের বাড়ি থেকে বেরিয়ে লঞ্চঘাটের দিকে এলাম।
টার্মিনালে যাত্রীবাহী লঞ্চের সংখ্যা কমছে। নৌরুট কমে যাওয়াই কারণ। স্রোত নৌযানের পক্ষে নেই। সড়কপথের দ্রুত গতির সঙ্গে জলপথ পেরে উঠবে না, এই স্বাভাবিকতাকে মেনেও নিয়েছেন নৌযানের সঙ্গে যুক্তরা। এই ঘাটে 85 সালের থেকে ঘাটে। আচ্ছা, তখন এই কোন কোন রুটে লঞ্চ চলতো? বরিশাল যেত, এখান থেকে টেকেরা যেত, ঢাকা যেত, চরদোয়ানি যেত, নাচনাপাড়া যেত, ভাটিয়াপাড়া যেত, মুন্সিগঞ্জ যেত, বিভিন্ন। এখন কয়টা রুটে যায়? এখন শুধু এই সাতক্ষীরা লাইনে আর কি, নীলডুমুর আর মদিনাবাদ। আর সব বন্ধ হয়ে গেল? আর সব বন্ধ হয়ে গেছে। কেন? এখন তো এই যে গাড়ি ঘোড়ার সড়ক পথ হয়ে যাওয়ার কারণে ভালো হয়ে গেছে, এই জন্য। আর রকেট? রকেট তো প্রত্যেক দিনই আসতো। নামগুলি মনে পড়ে রকেটের? গাজী রকেট, তারপরে অস্তিস, মধুমতি। এই ভৈরব নদীকে কেমন দেখলেন আপনি? ভৈরব নদী অনেকই ছিল, এখন অত একটাই নেই। আগে অনেক গভীর ছিল, অনেক পানিরই ছিল, সেগুলো এখন কমে গেছে অনেক। পানি কি ছিল? অনেক স্রোত ছিল না। আগে স্রোতে লঞ্চ ধরতে গেলে অনেক কষ্ট হতো, কারণ ধরতে গেলে অনেক লঞ্চ ছিল, লঞ্চের ভিতরে লঞ্চ ঢুকানো যেত না, এত পানির চাপ ছিল। আর যে আপনি তো লঞ্চের রান্নাবান্নার সঙ্গে জড়িত, হ্যাঁ, এখন যাত্রীদেরকে আপনারা কি খাওয়ান? আগে যে তুলনায় রান্না বাড়া হতো, সে তুলনায় এখন তার 3 ভাগের 1 ভাগও হয় না। মুরগি রান্না করলাম, কিছু ডিম রান্না করলাম, মাছ, এই হয়েছে। আর আগে রান্না করতাম ইলিশ মাছ, তারপরে গরু গোশ, খাসির গোশ, তখন বিভিন্ন আইটেমের 5-7টা আইটেমের রান্না বাড়া চলত। এখন ওগুলো চলে না। মানে মাছ এমনি মুরগি রান্না হয়, আর এমনি সাধারণত মাছ, ডাউল ডিম। আর এই যে এখন যাত্রীরা কারা, মানে কারা এখন লঞ্চে যাতায়াত করে? যাত্রীরা চলে, কিছু লিভার টিভার আসা যাওয়া করে, এই টুকটাকি লোকজন। কিন্তু সাধারণ যে যাত্রীরা, ওই যে সাধারণত যে ভিআইপি যাত্রীগুলো আসা যাওয়া চলাচলতি করতে, সেগুলো কমে গেছে। On the occasion of the 40th anniversary of IDLC, I would like to extend my warmest congratulations to the IDLC board, its management and staff. বৈশাখী হাওয়া বলছে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাপ বাড়ছে, জল ও হাওয়া ঝড়কে প্ররোচিত করছে। আসো আমরা ঝড়কে আমলে না নিয়ে পৌঁছে যাই 60 গম্বুজ মসজিদে। বলা যায় ঝড় আমাদের তাড়া করে বাগেরহাটে নিয়ে এলো। সুলতান মাহমুদ শাহের আমলে খান আল আজম উলুক খান জাহান আলী সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে 60 গম্বুজ মসজিদ হয়। ঝড় থেমে যায়। আমরা 60 গম্বুজ মসজিদ থেকে বেরিয়ে খান জাহান আলীর মাজারের দিকে এগিয়ে যাই। হযরত খান জাহান আলী দ্বিতীয় ইলা অর্থাৎ 14 শতকের শেষের দিকে বাংলায় আসেন বলে মনে করা হয়। তিনি 15 শতকের প্রথমার্ধে তৎকালীন খলিফাতাবাদ, যা এখন বাগেরহাট নামে পরিচিত, তার শাসনকর্তা হন। খান জাহান আলী বাংলায় আগমন করেন একজন সেনাপতি হিসেবে। সুন্দরবনের কাছে বাগেরহাট
অঞ্চলে লবণাক্ত পানির বদলে মিঠা পানির ব্যবস্থা করার জন্য দিঘি খনন করে খান জাহান আলী জনপ্রিয়তা পান। স্থানীয় মানুষের কাছে তিনি ছিলেন একজন আউলিয়া বা অলৌকিক ক্ষমতাবান মহাপুরুষ। ফিরছি খুলনা শহরে। ঝড় বৃষ্টি শেষ বলা যাবে না, বিরতি বলা যায়। আকাশে বিদ্যুতের ঝলকানি আছে। ভাবছি ময়লাপোতার সন্ধ্যের বাজার এই আবহাওয়ায় জমবে কেমন। খুলনা এলে এখানকার মাছ বাজারে এক চক্কর না দিলে ভ্রমণ পূর্ণতা পায় না। এখানকার সব মাছের সঙ্গে পরিচয় আছে, ঢাকায় দেখা হয় না তাদের সঙ্গে। পাতে না উঠুক, আপাতত চোখের দেখায় তৃপ্তির ঢেকুর উঠুক। কোথাকার ইলিশ আপনাদের এখানে আসে? পাথরঘাটা, চরদরে, বরিশাল বিভাগের মাছ বেশিরভাগই আসে। আচ্ছা, ভোলার কিছু আসে, মেঘনার মাছ। আচ্ছা, কোন নদীর মাছ এগুলো? নদীর খবর তো জানি না, বিভিন্ন নদীর মাছ। স্বাদ কোনটার বেশি? সাথে বরিশাল নদী বাদ দেখ, বরিশাল ওদিকে ভোলা, কসার মাছ, তারপরে বিষখালীর মাছ। সবাই বলে পদ্মার মাছ স্বাদ। পদ্মা নয়, পদ্মার মাছও নাই। সব জায়গায় ব্রিজে নদী যাচ্ছে শুকিয়ে, মাছ যাচ্ছে কমে। আগে যেরকম খাল বিল নদী নালা ছিল, এখন তা আছে অর্ধেকও নেই। কালে কালে হারাই যাবে, সবাইও বিলুপ্তর পথে। সন্ধ্যা বাজারে কি বেশি আসেন কিনা? বা সন্ধ্যা বাজারে বেশি আসা হয়, আর এখানে সব ধরনের সবকিছুই মানে পাওয়া যায়। সন্ধ্যা বাজারে সব এসে পান? পাওয়া যায়, মানে সব টাটকা টাটকা জিনিসগুলো এখানে বেশি পাওয়া যায়। এখনো এই কাঁচা বাজারেরই চাহিদাটা বেশি। চাহিদা বেশি, এখনো বেশি, এবং আনন্দও আছে একটা। অবশ্যই এখানে মনে করে আছে, আমি এইটা দেখতেছি, ওইটা দেখতেছি, আর হয়তো তা হচ্ছে না। খুলনায় গল্পের নটেগাছ মুড়োতে শুরু করেছে। শেষের আগে নিউ মার্কেটের আড্ডায় ঢুকিতেই হবে। এই আড্ডার মাধুর্যের টান ঢাকাতেও আমাকে আনমনা করে দেয়। তবে তার আগে একটু হেলাতলা রোডে মন টেনে নিল। মন না জিভের জল। কলাপাতায় ইন্দ্রমোহনের রসগোল্লা খেয়ে মোটেও পস্তাইনি আমি। বৃষ্টি কি শেষ? মানে আমি তো দেখছি যে বৃষ্টি। হ্যাঁ, এখন মানে রসগোল্লা আছে কয়টা, অল্প কয়টা, সন্দেশ আছে, সমসম আছে। কতটুকু করেছিলাম রসগোল্লা? রসগোল্লা তো মানে ওরকম মানে হিসাব নয়, 2 কেজি 2.5 কেজি ছানা রসগোল্লা করা হয়। পান্তা ওইরকম 2 কেজি। 2 কেজি ছানাতে কয়টা রসগোল্লা হয়? কয় কেজি? আপনার 100 পিস বা 150 পিস এরকম। সারাদিন 100 পিস বিক্রি করে? আমরা তো দৈনিক, এটা দৈনিক, মানে বাসি কোনো বাসি কিছু হবে না। শেষ শেষ, আর নতুন করে বানান না? না, একবারই দৈনিক। রসগোল্লা এখন কত করে পিস? 20 টাকা পিস। কতদিন যাবত এই 20 টাকা চলছে? 8-10 বছর। এই 20 টাকা দিয়ে বিক্রি করছেন। আর চমচম? 10 টাকা পিস। চমচম 10 টাকা পিস। ঠিক আছে, রসগোল্লা দেখি। হাত দিয়ে খেতে হবে, হাতটা ধুয়ে নিতে হবে, জল আছে। ও, আপনারা চামচ দেন না? হাত দিয়ে যেভাবে? রসে টইটম্বুর হয়ে এবার নিউ মার্কেটের সাধু আড্ডার পথে। আড্ডা ফুরলো না, কোনো গল্পেরই শেষ নেই। গল্প রূপসার মতোই বহমান, অনির্বাণ। এই যে আপনাদের নিউ মার্কেটের আড্ডা তো অনেক পুরানো আড্ডা। এখন সেই আড্ডাটা কি আগের মতোই আছে, না একটু মানে ছত্রভঙ্গ হলো? হচ্ছে আমরা মোটামুটি ভাবে এখনো সময় পেলে আড্ডা দিই, প্রতিদিনই আড্ডা দিই, যতই কাজ থাকে। আমরা 7-8 জন মিলে এখানে বসবো। এই জায়গাটা আমাদের নির্দিষ্ট জায়গা, মানে স্থায়ী জায়গা। কত বছর যাবত এখানে আড্ডা দিচ্ছি? এখানে আড্ডা দিচ্ছি 15-16 বছর মতো আড্ডা দিচ্ছি আমরা। এইখানে তরুণরা কি আড্ডার সাথে? এখানে ঘুরে ঘুরে দেখলাম সবাই এই যে খাবারের দোকান কেন্দ্রিক কি খাচ্ছে যাচ্ছে, কিন্তু যে ছেলে পেলে আড্ডা দেয়, গান বাজনা হয়। আচ্ছা, যে গানের কথা আসলে তো খুলনাতে সময় গানের স্বরও ছিল। আমাদের লেজেন্ডই তো প্রিন্স মাহমুদ, যার
সঙ্গীতে আপনার অনেক মানুষ এখন ওই গানের চর্চা মানে ফ্রাইডেতে হিউজ পরিমাণ লোক হয়। খুলনাতে অনেক জায়গায় আড্ডা হয়েছে, অনেক স্পট আছে, কিন্তু এই স্পটটা অফ হয় নিউ মার্কেটের সেরা। জি সেরা। আপনি মনে করেন স্পট একটা আড্ডা এখানে ভাই, এটা কফি খাওয়ালে না আপনারা কি নিয়মিত এখানে ওই গিটার বা গান গাইতে আসেন না উইকেন্ডে আসা পড়ে? আচ্ছা, ব্যান্ডের একটা তো ছিল, ঐতিহ্য ছিল খুলনার, সেইটা এখন কি অবস্থা? মানে তরুণরা কি এখন গান করে? আচ্ছা, ব্যান্ডের ক্ষেত্রে যদি বলতে চাই, অবশ্যই আরও 10-20 বছর আগে কিন্তু অনেক জমজমাট ছিল। তো রাইট নাও এটা আস্তে আস্তে কমে গিয়েছে এবং ঢাকা কেন্দ্রিক হয়ে গেছে। এইদিকে এখন আছে কিছু পুরনো ব্যান্ড, আর খুলনার মধ্যে বলতে গেলে খুলনার কিছু কিছু ব্যান্ড আছে, যেমন চিরকুট, দেন লালন, এদের ভোকালিস্ট আবার খুলনার, এরা ঢাকার দিকে ডাইভার্ট হয়ে গেছে। কিন্তু খুলনায় যারা থাকছেন আপনারা, তাদের মধ্যে ব্যান্ড তৈরি হচ্ছে না? হ্যাঁ, খুলনার লোকাল ব্যান্ড তৈরি হচ্ছে, এখনো হচ্ছে। অনেক নতুন ব্যান্ড আর কি আসছে, যেমন প্রতীক্ষা আছে, ব্লাড সেল আছে, তারপরে আপনার পিক আন্ডার সল্ট, মানে সব মিলে অনেক। এটা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড না? এরা আন্ডারগ্রাউন্ড ব্যান্ড বলা যায়। বেশিরভাগই আপনার রিজিওনাল, মানে আমাদের এই রিজিয়নে শো করে বেশি। আচ্ছা, খুলনার ভিতরে শো করে। ঠিক আছে, আপনাদের একটা গান শুনে তো আমি যাই। নীলা দেখি আমি জীবনটাকে, ভালোবাসার স্মৃতিগুলো তোমাকে শুধু চাই। কিছু কথা, কিছু আশা নিয়ে জীবনটাকে, অনাবিল সব সুখের ছোঁয়ায় তোমাকে শুধু চাই। ওই শুধু নীলিমায় মন হারিয়ে যেতে চায়, যেথায় সময় থেমে রয় তোমারই আশায়। নীলা তুমি কি মানুষের যে সভ্য হওয়ার দাবি, সেই সভ্যতা গড়ার রসদ কেন্দ্রের যে যোগানদাতা, সে হচ্ছে নদী। এবং আমরা দেখি যে এই যে নদীর হারিয়ে যাওয়া, উধাও হয়ে যাওয়া এবং নদীর যত অসুখ, তার কারণও কিন্তু সেই সভ্য মানুষেরাই। আমরা খুলনা জনপদে এসেছিলাম এবং সেখানে এসে এই নদী তীরবর্তী যে মানুষ, এই জনপদের মানুষেরা বলেছেন যে নদীর হারিয়ে যাওয়ার যে নেতিবাচক যে দিকগুলো আছে, সেগুলো তাদের যাপিত জীবনে কিভাবে পড়েছে সেটা আমরা তাদের কাছ থেকে জেনেছি। আবার নদী সংলগ্ন যেই শহর, তিলোত্তমা শহর, সেখানে আছে নদী দখলের এক ধরনের, নদীকে ভোগ করার এক ধরনের উল্লাস, সেগুলো আমরা দেখতে পেয়েছি। আমরা এই জনপদ, এই খুলনা থেকে বা এই ভৈরব, রূপসা থেকে আমরা আগামীতে যাব কপোতাক্ষের কাছে, অর্থাৎ রবীন্দ্রনাথ এবং বঙ্কিমকে ছেড়ে আমরা যাচ্ছি মাইকেলের শহরে।